শিশুর মৃত্যুর ঘটনায় ৮ দিন হাসপাতালের লাইসেন্স বাতিল। অর্থনীতি পুনরুদ্ধারে ৩ ধাপের 3R কৌশল মন্ত্রীর। নতুন পে স্কেল জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন। যশোরের স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে স্বামীকে কুপিয়ে হত্যা। যশোরে আসামিকে আদালতে ডিম নিক্ষেপ। সূর্যমুখী চাষে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য, বাজারে বিক্রি হচ্ছে নিজস্ব তেল। স্টেডিয়ামে বিক্ষোভ হলে খেলা বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। রাজধানীর মগবাজারের ৮ দিন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দ্রুততম সময়ের মধ্যে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, ৬ নবজাতকের মৃত্যুর ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ৮ দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অর্থনীতি পুনরুদ্ধার ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সরকার ৩ ধাপের 3R রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সেলারেশন কৌশল ঘোষণা করেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রথম ধাপে 1 বছরের পুনরুদ্ধার কার্যক্রম, দ্বিতীয় ধাপে 3 বছরের মধ্যে অর্থনীতির উত্তরণ এবং তৃতীয় ধাপে 5 বছরের সমৃদ্ধ অর্থনীতি গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকার 2030 থেকে 31 সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি 8.5% উন্নীত, মূল্যস্ফীতি 5% নামিয়ে আনা এবং বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নির্ধারণে কাজ করছে। প্রস্তাবিত বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যার বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে 2,43,000 কোটি টাকা, যা অভ্যন্তরীণ বৈদেশিক উৎস থেকে সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দীর্ঘ প্রায় 11 বছর পর সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর আওতায় আসতে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। আজ জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী এই ঘোষণা দেন। এ সময় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন। অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন ভাতা গ্রহণ করে আসছেন। এ সময়ে দেশে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনমান বজায় রাখা এবং তাদের আর্থিক চাপ কমানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। যশোরের চৌগাছায় রাজনৈতিক বিরোধের জেরে জুয়েল আহমেদ রানা নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সকালে উপজেলার মুক্তাদা মোড়ে এই ঘটনা ঘটে। নিহত জুয়েল উপজেলার মুক্তাদাহ গ্রামের ওয়াদুদ খন্দকারের ছেলে। অভিযোগ রয়েছে, কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে। সামিনা ওরফে শাম্মী হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী সুজনের সর্বোচ্চ শাস্তির দাবিতে এবার আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। হাসপাতালে চিকিৎসা শেষে অভিযুক্ত সুজনকে আদালতে হাজির করা হলে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা আদালত চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা খুনি সুজনের ফাঁসি চাই, সামিনা হত্যার বিচার চাই সহ বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতার একটি অংশ অভিযুক্তকে লক্ষ্য করে ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করে। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাগেরহাটের মোংলায় পতিত জমিতে সূর্যমুখী চাষ করে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষকরা। উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী পার্টনার কৃষক সমিতির ৩০ জন সদস্য কৃষি বিভাগের সহায়তায় সূর্যমুখী চাষ করে উৎপাদিত তেল বাজারজাত করছেন। এতে একদিকে যেমন ভোজ্য তেলের চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে কৃষকদের আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কৃষকদের ভাষ্য, প্রতি বিঘা জমিতে প্রায় ১৬,০০০ টাকা ব্যয় করে মাত্র ৩ থেকে ৪ মাসের মধ্যে তারা ৩১,০০০ টাকার বেশি লাভ করছেন। সূর্যমুখীর বীজ থেকে তেল উৎপাদনের পাশাপাশি খৈল বিক্রি করে অতিরিক্ত আয় হচ্ছে। নিজেদের পরিবারের চাহিদা মিটিয়ে উৎপাদিত তেল স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। কৃষকরা জানান, আগে এসব জমি ব্যবহারের বেশিরভাগ সময় পতিত থাকত। এখন কৃষি বিভাগের পরামর্শে সেখানে লাভজনক ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। তারা উপকূলীয় অঞ্চলে নতুন নতুন ফসল চাষে প্রশিক্ষণ ও সরকারি সহায়তা বৃদ্ধির দাবি জানিয়েছেন। উপজেলা কৃষি বিভাগ জানায়, কৃষকদের আধুনিক প্রশিক্ষণ, নিয়মিত পরামর্শ এবং অনুকূল আবহাওয়ার কারণে সূর্যমুখীর বাম্পার ফলন হয়েছে। কৃষকদের এই সাফল্য দেখে আগামী মৌসুমে আরও অনেক কৃষক সূর্যমুখী চাষে আগ্রহী হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্টেডিয়ামের ভেতরে অননুমোদিত পতাকা বা দল বিরোধী স্লোগান দেওয়া হলে ফিফা বিশ্বকাপের ম্যাচ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। এই হুমকি দিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দনিয়ামালি। তিনি বলেন, ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে সরাসরি ফিফার কাছে তাদের সতর্কবার্তাটি উত্থাপন করেছে ইরান। ইরান আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ জিতে তাদের অভিযান শুরু করবে এবং ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচটি ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে অনুষ্ঠিত হবে। ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেনিয়ামালি বলেন, ম্যাচ চলাকালীন জাতীয় দলকে লক্ষ্য করে কোনো অবজ্ঞা বা অপমানজনক কিছু ঘটলে তার বিপরীতে দলের কর্মকর্তারা হস্তক্ষেপ করতে প্রস্তুত থাকবেন। তিনি বলেন, আমরা ফিফাকে জানিয়ে দিয়েছি, বিশ্বকাপে ইরান যেসব স্টেডিয়ামে খেলবে সেখানে যদি কোনো অনানুষ্ঠানিক পতাকা আনা হয় বা জাতীয় দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, তাহলে ম্যাচটি বন্ধ করার জন্য দলের ম্যানেজার অবশ্যই দায়ী থাকবেন। বিক্ষোভকারীরা যুক্তি দেখান যে জাতীয় দলটি ইরানি জনগণের পরিবর্তে IRGCর প্রতিনিধিত্ব করে। এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল।